সহজ একটা প্রশ্ন দিয়ে আমাদের আজকের ক্লাস কিন্তু আমরা শুরুর দিকে আছি। আমাদেরকে তোমরা জানাও যে কিভাবে আমরা এই বাক্যটিতে ক্রিয়াপদটা আইডেন্টিফাই করতে পারি। এর মধ্যে আমরা দেখছি যে উল্লাপাড়া থেকে, কুষ্টিয়া থেকে অনেকেই যোগদান করেছে। আবিদ হোসেন আছে, মারুফ হাসান আছে, মোশাররফ হোসেন বলছে, হ্যাঁ ইসমাইল হোসেন বলছে। হ্যাঁ, এখানে আমরা প্রথমে যে প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি শায়লা শারমিন নাহিনের কাছ থেকে এবং জুবাইর হোসেন জয়, এদের মাধ্যমে আমরা উত্তরটা পেয়ে গিয়েছি যে নিচ্ছেন এই অংশটুকু হচ্ছে ক্রিয়াপদ। আমরা বুঝে গেলাম যে কোনো একটা বাক্যে ক্রিয়াপদ কিভাবে আইডেন্টিফাই করতে হয়। আমাদের দৈনন্দিন জীবনের কোনো একটা কাজকে যদি আমরা কোনো বাক্যে খুঁজে পাই তাহলে আমরা ক্রিয়াপদকে খুঁজে পেয়ে ফেলতে পারি। সুতরাং এই জায়গায় আমরা বুঝতে পারি যে যে পদের মাধ্যমে কোনো কার্য সংঘটন বোঝানো হয় তাকে ক্রিয়াপদ বলে। এভাবে আমরা বুঝে নিলাম যে ক্রিয়াপদের একদম বেসিক সংজ্ঞাটা কি। আমরা ক্রিয়াপদের বেসিক সংজ্ঞা যদি জানি তাহলে ক্রিয়াপদের যে গভীরের আলোচনাগুলো রয়েছে সেগুলো বুঝতে আমাদের সবার খুব সুবিধা হবে। আমরা অনেকের কাছ থেকে অনেক রকম উত্তর পাচ্ছি, কিন্তু দেখো এর মধ্যেও অনেকে বলছে কেমিস্ট্রি কিংবা ক্লাস এগুলোও নাকি ক্রিয়াপদ। খেয়াল করার বিষয় হচ্ছে এই যে ক্রিয়াপদটা আইডেন্টিফাই করার জন্য খুব কেয়ারফুল থাকতে হবে। আমাদের নিচ্ছেন, করছেন, খাচ্ছেন, যাচ্ছেন, এই শব্দগুলোই তো ক্রিয়া, অর্থাৎ এগুলো দিয়ে কোনো একটা কাজ করা বোঝাচ্ছি এবং এই কারণেই এই শব্দগুলো ক্রিয়াপদের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা সবসময় কি কোনো বাক্যে ক্রিয়াপদ ব্যবহার করি? সবসময় কি একটা বাক্যে ক্রিয়াপদ থাকা ম্যান্ডেটরি? এটা কি বাধ্যতামূলক? আমাকে এই জিনিসটা তোমরা বলতে পারো যে আমরা কি সবসময় ক্রিয়াপদ ব্যবহার করার জন্য বাধ্য কিনা কোনো একটা বাক্যে? আমরা এর মধ্যে আহমেদ তৌসিফের কাছ থেকে একটা প্রশ্ন পেয়ে গিয়েছি, সেটি হচ্ছে এক্সামে কোয়েশ্চেন কিভাবে আসবে। বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। অ্যাডমিশনে যারা পার্টিসিপেট করছো কিংবা এসএসসি পরীক্ষার্থী যারা, তাদের জন্য এমসিকিউ পরীক্ষা হয় এবং এমসিকিউ পরীক্ষায় ব্যাকরণের বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। যেমন তোমাকে ক্রিয়াপদ আইডেন্টিফাই করার জন্য হয়তো একটা বাক্য দিয়ে দিল। ধরা যাক স্বামীর ভাই ক্লাস নিচ্ছেন, এখানে নিচ্ছেন কোন ধরনের পদ, এটি হচ্ছে সবচেয়ে সহজ প্রশ্ন। এর পাশাপাশি আমরা আমাদের পরবর্তী অংশে, ক্লাসের যে পরবর্তী অংশ রয়েছে সেখানে যে আলোচনাগুলো করব সেখানে আমরা আরো বিস্তারিত দেখাতে পাবো প্রশ্ন আরো কিভাবে হতে পারে। আরিফুল ইসলাম যেমন আমাদেরকে বলছেন বাংলাতে ক্রিয়াপদ বাধ্যতামূলক না, অনেকেই বলছে না, অনেকে বলছে ইয়েস, অনেকেই আমাদেরকে বলছে যে ক্রিয়াপদ আমরা ব্যবহার করতে বাধ্য। খেয়াল করে দেখো, আমরা দুটো বাক্য তোমাদেরকে দেখাচ্ছি যে বাক্যগুলো তোমাদের বোঝা খুব জরুরি। আমরা যখন কোনো একটা বাক্যে কোনো ক্রিয়াপদ পাই না, সেই বাক্যের ক্রিয়াকে আমরা অনুক্ত ক্রিয়াপদ বলি। আশা করি বোঝা গেছে অনুক্ত কথাটির মানে কি। অনুক্ত মানে হচ্ছে যা উচ্চারণ করা হয় না। প্রত্যেকটা বাক্যে ক্রিয়াপদ রয়েছে, কিন্তু উচ্চারণের সময় বা লেখার সময় আমরা সেই ক্রিয়াপদটা সবসময় সামনে নিয়ে আসি না। এই কারণে ক্রিয়াপদ ব্যবহার হয়তো বাধ্যতামূলক, কিন্তু ক্রিয়াপদকে সবসময় দেখানো বাধ্যতামূলক নয়। দেখো খুব পরিচিত দুটো শব্দ। আমরা এখনকার আবহাওয়ার কথা আমরা সবাই জানি, এখন প্রচন্ড গরম পড়ে কয়েকদিন পর পর, এবং এটাকে আমরা অনেক সময় এইভাবে বলি যে আজ প্রচন্ড গরম, কিন্তু এখানে ক্রিয়াপদ কোথায়? এখানে কোনো ক্রিয়াপদ আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমাকে কেউ কি বলতে পারো যে এখানে যে ক্রিয়াপদটা অনুক্ত অবস্থায় রয়েছে বা অনুচ্চারিত অবস্থায় রয়েছে সেই ক্রিয়াপদটা কি হতে পারে? আমাদেরকে এর মধ্যে আমরা দেখছি যে ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন করা যাবে না। আমরা দেখি অনেকে বলছে যে ভার্ব ছাড়া গঠন করা যায় বা করা যায় না। আমাকে এইটা তাহলে বলো যে আজ প্রচন্ড গরম, এখানে কি কোনো ক্রিয়াপদ আছে? থাকলে কোনটি? যেমন চমৎকার আমাদের উত্তর আমরা পাওয়ার চেষ্টা করছি। শায়লা শারমিন নাহিন, সে আমাদেরকে বলছে পড়ছে, এটি একটা হতে পারে। এর পাশাপাশি পড়েছে, হ্যাঁ এটি একটা হতে পারে। আচ্ছা, আজ প্রচন্ড গরম পড়েছে। খেয়াল করে দেখো, এটা কিন্তু একদম অনুক্ত একটা ক্রিয়াপদ এখানে ছিল, কিন্তু ক্রিয়াপদের অস্তিত্ব ছিল, অনুক্ত ছিল, অনুচ্চারিত ছিল। আবার আমরা তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে
আজ প্রচন্ড গরম রয়েছে, এভাবেও বলা যেতে পারে, চিন্তা করা যেতে পারে। কিন্তু পড়েছে সাধারণত আমরা যদি আমরা বাক্যটিতে ক্রিয়াপদ উচ্চারণ করি তখন সাধারণত আমরা এইভাবে বলে থাকি। আমরা আবিদ হোসেনের কাছ থেকে পেয়েছি উত্তরটা, শাহরিয়ার শাকিলের কাছ থেকে পেয়েছি, ফারদিনের কাছ থেকে পেয়েছি, জয়ের কাছ থেকে পেয়েছি, এরকম আরো অনেকে আমাদের বলছে, আনিসুর রহমান, রিকিকা, সিম্মান, অনেকেই আমাদেরকে বলছে যে আমরা কিভাবে এখানে অনুক্ত ক্রিয়াপদ পেয়েছি। আবার তাহলে আমরা পরবর্তী বাক্যে চলে যাই। ইনি আমার ভাই। খেয়াল করে দেখো এখানে 3টা শব্দ রয়েছে, এই 3টা শব্দের কোনোটাই কিন্তু ক্রিয়াপদ নয়। এই বাক্যেও কিন্তু একটা ক্রিয়াপদ অবশ্যই রয়েছে। ক্রিয়াপদ বাক্যে থাকবে, সেটা হয় উচ্চারিত অথবা অনুচ্চারিত। আমরা এই ক্ষেত্রে দেখি যে এই জায়গায় ইনি আমার ভাই, এই জায়গায় কোন ধরনের ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে? আমরা এই জায়গায় দেখি কোন ধরনের ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে। যেমন অনেকেই উত্তর দিয়ে দিয়েছে, তানভীর মাহবুব সিয়াম, সিমম্যান একজন দিয়েছে, সূচনা জান্নাত নূর, হয় অথবা হন, এরকম উত্তর আমরা তোমাদের কাছ থেকে পাচ্ছি। আমরা তাহলে বুঝে গেলাম যে কিভাবে অনুচ্চারিত বা অনুক্ত ক্রিয়াপদ বাক্যে অস্তিত্ব থাকতে পারে। তোমাকে তাহলে পরীক্ষায় কি প্রশ্ন করা হবে? তোমাকে প্রশ্ন করা হবে নিচের কোনটি অনুক্ত ক্রিয়াপদ যুক্ত বাক্যের উদাহরণ। তোমাকে যদি এই প্রশ্নটি করা হয়, এমসিকিউ হিসেবে যদি তোমাকে প্রশ্ন করা হয়, তাহলে তোমাকে এক একটি বাক্য দেয়া থাকবে এবং এখানে এই বাক্যটিও থাকবে যেখানে অনুক্ত ক্রিয়াপদ এর অস্তিত্ব থাকবে। তখন তোমাকে সঠিক উত্তরটি দিতে হবে। এমনও হতে পারে যে এই বাক্যে আজ প্রচন্ড গরম, এই বাক্যে অনুক্ত ক্রিয়াপদ নিচের কোনটি? পড়েছে, হয়েছে, গিয়েছে, খেয়েছে, এরকম বিভিন্ন ধরনের অপশন তোমার হাতে থাকতে পারে। কিন্তু তোমাকে বলে দিতে হবে আজ প্রচন্ড গরম পড়েছে, এটি হতে পারে তোমার অনুক্ত ক্রিয়াপদ, যেটি উপযুক্ত উত্তর। এভাবে একইভাবে হন বা হয়, এইভাবেও আমরা বাক্যটাকে দেখতে পারি পরবর্তী বাক্যে। সুতরাং এইভাবেই আমরা বুঝতে পারছি যে যারা উত্তর দিচ্ছ তাদের উত্তর একদম সঠিক। সিফাত রহমান, মোশাররফ হোসেন, মাহতাব, সুহি ইসলাম, আবু বকর সিদ্দিক, অনেকেই আমাদেরকে বলছো যে এখানে হয় বা হন এগুলো হচ্ছে আমাদের অনুক্ত ক্রিয়াপদ। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা প্রায়শই পরীক্ষায় এসে থাকে। সুতরাং যা উচ্চারণ করা হয় না তারপরও ক্রিয়াপদ, সেগুলোকে আমরা অনুক্ত ক্রিয়াপদের মধ্যে অন্তর্ভুক্ত করি। আমরা তো জানলাম যে ক্রিয়াপদ অনুক্ত হতে পারে। এখন ক্রিয়াপদ অনুক্ত হোক বা উক্ত হোক, অর্থাৎ উচ্চারিত হোক বা অনুচ্চারিত হোক, দুটি ক্ষেত্রেই আমরা ক্রিয়ার একটা প্রকারভেদ পেতে পারি। ক্রিয়ার প্রকারভেদ কিন্তু বিভিন্ন ভাবে করা যায়। ক্রিয়ার প্রকারভেদ শুধুমাত্র যে দুটি ভাগে ভাগ করা হলো তারপরে শেষ, তা না। এক দৃষ্টিকোণ থেকে ক্রিয়াপদকে দুটি ভাগে ভাগ করা হতে পারে, আরেক দৃষ্টিকোণ থেকে আবার দুই ভাগে ভাগ করা হতে পারে। এরকম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ক্রিয়াপদের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। আমাকে তোমরা ক্রিয়াপদের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে বলতে পারো? ক্রিয়ার কয়টি প্রকারভেদ সম্পর্কে তুমি জানো? এর মধ্যে আমাদের চমৎকার একটা উদাহরণ আমাদেরকে দিয়েছে শেখ ফরিদ, যেমন তোমার মা কেমন আছেন, ব্র্যাকেটে আছেন, অর্থাৎ এখানেও একটা অনুক্ত ক্রিয়াপদ রয়েছে। চমৎকার। এর মধ্যে সোহাগ জিজ্ঞাসা করেছে কেমন আছেন, হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আমরা দেখি ফারদিন আমাদেরকে জিজ্ঞাসা করেছে ক্লাস কত সময় ধরে চলবে। আমরা 1 ঘন্টা ধরে আমাদের প্রত্যেকটা ক্লাস চালানোর চেষ্টা করি। এই ক্লাসটিও আশা করি 1 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে। আমরা দেখি যে কারা কারা তোমরা ক্রিয়াপদের প্রকারভেদ সম্পর্কে জানো। কি কি প্রকারভেদ সম্পর্কে তোমরা জানো? ক্রিয়াপদের বিভিন্ন প্রকারভেদ, যেমন আকিব আমাদেরকে বলছে যে 9টি প্রকারভেদ সম্পর্কে সে জানে। ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি যে হৃদয় সরকার সে আমাদেরকে সমাপিকা ক্রিয়া সম্পর্কে বলছে যে যে ক্রিয়াপদ বাক্যের ভাবে পরিসমাপ্তি ঘটায় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। রিকিকা সে আমাদেরকে বলছে সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া, এইভাবেও সে বাক্যের ক্রিয়ার প্রকারভেদ করতে পারে। অনেকে বলছে তাই 2 প্রকার, কেউ কেউ 9 প্রকারও বলেছো। তাহলে আসলে প্রকারভেদ কয়টা? আমরা তো অনেক ভাবে তাহলে চিন্তা করতে পারি। আমরা ভাব প্রকাশের দিক থেকে যেভাবে ক্রিয়াপদকে ভাগ করতে পারি, একইভাবে আমরা একই সঙ্গে কর্মপদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেও ক্রিয়াপদকে ভাগ করতে পারি। আমাকে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়ার প্রকারভেদ করলে কয়টি প্রকারভেদ পাওয়া যাবে সেটি আমাকে বলো।
হোসেন আহমেদ সে আমাদেরকে বলছে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া এই দুটো প্রকারভেদ সম্পর্কে সে জানে। আকিব সে আমাদেরকে এর পাশাপাশি আরো অনেকগুলো প্রকারভেদ সম্পর্কে বলছে, সকর্মক অকর্মক নিয়ে বলছে, আরেকজন 12টা প্রকারভেদ নিয়ে বলছে। বা অনেকে তো অনেক প্রকারভেদ সম্পর্কে জানো। আমরা আপাতত তোমাদের সামনে 2 ধরনের প্রকারভেদ নিয়ে আলোচনা করার চেষ্টা করি। খেয়াল করো, ক্রিয়াপদকে আমরা এখানে 4টি ভাগে ভাগ করে দেখিয়েছি, তবে এটি ভাব প্রকাশের দিক থেকে ভাব প্রকাশ, এটি হচ্ছে ভাব প্রকাশের ভিত্তিতে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া, এই দুটি ভাগে আমরা ক্রিয়াপদকে ভাগ করেছি। আবার আমরা যদি কর্মের বৈশিষ্ট্যের উপর বা কর্মপদের বৈশিষ্ট্যের বা অস্তিত্বের উপর ভিত্তি করে ক্রিয়াপদকে ভাগ করি, তাহলে অন্য দুটো ভাগ আমরা পাবো। আমরা এর মধ্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কথা তোমাদের কাছ থেকে জেনেছি, সকর্মক অকর্মক ক্রিয়া সম্পর্কে জেনেছি। আমরা এই জায়গায় তাহলে দেখি, এটি হচ্ছে কর্মপদ, কর্মপদের অস্তিত্ব। আমরা কর্মপদের অস্তিত্বের উপর ভিত্তি করে করতে পারি, আবার ভাব প্রকাশের ভিত্তিতেও করতে পারি। মনে রাখবে যে কর্মপদের অস্তিত্বের উপর ভিত্তি করে আমরা সকর্মক এবং অকর্মক এই 2 ভাগে ভাগ করি, এবং এর পাশাপাশি আমরা সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া হিসেবে ভাগ করি ভাব প্রকাশের ভিত্তিতে। এইভাবে আমরা প্রকারভেদ সম্পর্কে জেনে গেলাম। এখন তাহলে সমাপিকা ক্রিয়া বলতে আসলে কি বোঝায়, একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। যেমন আমরা এইভাবে বলতে পারি, মুস্তাফিজ আমাদের জাতীয় ক্রিকেট টিমের খুব জনপ্রিয় খেলোয়াড়, তাকে দিয়ে যদি আমরা উদাহরণটা দিই, মুস্তাফিজ বোলিং করছে, এভাবে একটা বাক্য আমরা দেখাতে পারি। আবার আমরা কোন একটা বাক্যকে এইভাবেও দেখাতে পারি, মুস্তাফিজ বোলিং করতে করতে ক্লান্ত। দেখো, 2টা উদাহরণ আমাদের সামনে রয়েছে। আমাকে তোমরা বলো যে এই দুটি বাক্যের ক্ষেত্রে কোনটি সমাপিকা ক্রিয়া এবং কোনটি অসমাপিকা ক্রিয়া। আমরা দেখি তোমাদের কাছ থেকে অনেক উত্তর পাচ্ছি। উল্লাপাড়া থেকে আমাদেরকে বলছে, আচ্ছা এমডি রহমান আমাদেরকে বলছে যে আরো ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য, রাকিব খান আমাকে জিজ্ঞাসা করেছে যে আমার নামটা কি। আমার নাম হচ্ছে নাহিয়ান বিন খালেদ, আমি 10 মিনিট স্কুলের বাংলা ইনস্ট্রাক্টর, নিয়মিতই 10 মিনিট স্কুলে বাংলার ক্লাস নিয়ে থাকি। এখন আমাকে বলো যে মুস্তাফিজ বোলিং করছে এবং মুস্তাফিজ বোলিং করতে করতে ক্লান্ত, এই দুটো বাক্যে তোমরা সমাপিকা ক্রিয়া কোনটা আর অসমাপিকা ক্রিয়া কোনটা সেটি আমাদেরকে জানাও। শাইলা শারমিন নাহিন আমাদেরকে বলছে যে প্রথমটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আচ্ছা, এরপর করছে হচ্ছে সমাপিকা, ঠিক আছে। আর এর পাশাপাশি আর কে আছে আমরা দেখি, 1 হচ্ছে সমাপিকা, 2 হচ্ছে অসমাপিকা, এটি হচ্ছে আবু বকর সিদ্দিক বলছে। হ্যাঁ, অনেকেই আমাদেরকে বলছে যে প্রথমটা সমাপিকা এবং দ্বিতীয়টা অসমাপিকা। কেন, এখন সেটি ব্যাখ্যা করি। যদি কোনো একটা ক্রিয়া সম্পূর্ণভাবে বাক্যের শেষ টেনে দিতে পারে, তাহলে সেই ক্রিয়াটিকে আমরা সমাপিকা ক্রিয়া বলি। এখানে করছে বলার সঙ্গে সঙ্গে বাক্যটি শেষ করার সামর্থ্য বা যোগ্যতা অর্জন করেছে। কিন্তু যদি আমরা মুস্তাফিজ বোলিং করতে করতে ক্লান্ত, এখানে ক্লান্ত শব্দটা যদি বাদ দিয়ে দিই, মুস্তাফিজ বোলিং করতে করতে এই জায়গায় এসে যদি বাক্যটা শেষ হয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে সেখানে বাক্যের সমাপ্তি ঘোষিত হয়নি, অর্থাৎ বাক্যটা শেষ হতে পারেনি। যেহেতু বাক্যটা শেষ হয়নি এই ক্রিয়ার মাধ্যমে, সেই কারণে এটাকে আমরা বলি অসমাপিকা। অর্থের দিক থেকে যদি তোমরা মনে রাখতে চাও, সমাপিকা ক্রিয়া হচ্ছে যদি কোনো বাক্যের সমাপ্তি টানতে হয় সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে যদি কোনো বাক্যের সমাপ্তি না টানা যায়।
যদি এমন হয় তাহলে আমরা বুঝবো যে কোনটি সমাপিকা ক্রিয়া এবং কোনটি অসমাপিকা ক্রিয়া। আমরা এই ক্ষেত্রে বুঝে গেলাম যে করতে করতে এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া, যেটি দিয়ে বাক্য শেষ হয় না। সুতরাং এভাবে আমরা বুঝে গেলাম কিভাবে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া আইডেন্টিফাই করতে হয়। আমরা এখন যেটি দেখব সেটি হচ্ছে কিভাবে সকর্মক এবং অকর্মক এই দুটো ক্রিয়া আমরা আইডেন্টিফাই করতে পারি। আমরা সকর্মক এবং অকর্মক ক্রিয়া বলতে কর্মের অস্তিত্বের ভিত্তিতে যেহেতু প্রকারভেদগুলো করছি সেটি আমরা এর মধ্যে বলে দিয়েছি। আমরা দেখি যেমন জাওয়াদ আমাদেরকে একটা উপসংহার টেনে দিয়েছে যে সমাপ্ত হলেই সমাপিকা। সেরকমই ব্যাপারটা। যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের ভাবের পরিসমাপ্তি ঘটে না সেটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এটি আমাদেরকে হৃদয় সরকার জানিয়েছে, তোমাকে ধন্যবাদ। আমরা এভাবে সকর্মক এবং অকর্মকের সংজ্ঞাটাও তাহলে একইভাবে জানার চেষ্টা করি। সকর্মক এটি যদি বোঝানো হয় তাহলে তার মানে হচ্ছে আমরা বুঝবো যে কোনো একটা কর্ম আছে, অর্থাৎ কর্ম সহ কোনো একটা ক্রিয়া যদি থাকে, কর্ম সহ যদি ক্রিয়া থাকে বা কর্মপদ সহ ক্রিয়া থাকে তাহলে সেটাকে আমরা বলবো সকর্মক ক্রিয়া। আবার কোন একটা ক্রিয়া যদি কর্মপদ ছাড়া থাকে তাহলে তাকে আমরা বলি অকর্মক ক্রিয়া। খেয়াল করে দেখো যে আমরা কিরকম ভাবে জিনিসটা ব্যাখ্যা করতে পারি। কর্ম সহ বা সকর্মক ক্রিয়া, যেমন আমি বই পড়ি। এখানে আমাকে তোমরা বলো যে এখানে কর্মপদ কোনটি? এই বাক্যে কর্মপদ কোনটি? আমি বই পড়ি এই বাক্যে কোনটি কর্মপদ? আমরা দেখার চেষ্টা করছি যে তোমরা কে কে এটি জানো। দেখি, আমি বই পড়ি এইটির কর্মপদ কোনটি? অনেকে বলছে যে পড়ি এটি হচ্ছে কর্মপদ। আচ্ছা দেখি, পড়ি এটিকে কর্মপদ বলছে অনেকে। আমরা দেখার চেষ্টা করি কে কে জানো। অনেকে বলছে পড়ি এটা হচ্ছে কর্মপদ। মোশাররফ হোসেন বলছে, নিকিতা ফারহানা, শহীদুর রহমান জীবন, তোমরা অনেকে উত্তর করছো। দেখি কে কে আর উত্তর করছো। অনেকে উত্তর করার চেষ্টা করছো। এখন একটু বোঝার বিষয় আছে। এই কারণেই আমাদের ক্লাসটা আজকে গুরুত্বপূর্ণ যে কিছু কনফিউশন আজকে আমাদেরকে একদম পরিষ্কার করে ফেলতে হবে। খেয়াল করার বিষয় হচ্ছে এই যে ক্রিয়াপদ এবং কর্মপদ এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। কোন বাক্যে ক্রিয়া হচ্ছে এই পড়ি যেটি দিয়ে কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। কিন্তু যদি আমরা ওই ক্রিয়াপদ যেটিকে আশ্রয় করে কাজ সম্পাদন করছে তাকে আমরা বলি সেটির কর্মপদ। সুতরাং ক্রিয়াপদ এবং কর্মপদের পার্থক্য বোঝা কিন্তু খুব জরুরি। কোনো একটা বাক্যকে যদি কি দিয়ে প্রশ্ন করো তাহলে সাধারণত আমরা যে পদটি পাই সেটিকে আমরা কর্মপদ বলি। অনেকেই আমাদেরকে যারা উত্তর দিচ্ছ, অর্পণ আমাদেরকে বলেছে, ফারদিনের উত্তরও হয়নি। আনিসুর রহমান বলছে পড়ি না, আর অর্পণ বলছে, আরো কে বলছে দেখি, ফারদিন বলছে, জীবন বলছে। এগুলো এখন তোমরা সবাই সঠিক উত্তর দেওয়া শুরু করেছে, ধন্যবাদ। কি দিয়ে যদি প্রশ্ন করো তাহলে আমরা কর্মপদ পাই। আমি বই পড়ি, আমি কি দিয়ে যদি প্রশ্ন করি, আমি কি পড়ি এই প্রশ্নটি যদি করি তাহলে আমি উত্তরটি পাবো যে আমি বই পড়ি। সুতরাং এই জায়গায় বই সমান সমান কর্ম। আমরা বুঝতে পারছি যে বই হচ্ছে আমাদের কর্মপদ। এইভাবে যদি কোন একটা ক্রিয়াপদের সাথে আমরা কোন একটা কর্মপদকে দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারবো যে সেই ক্রিয়াটি একটা সকর্মক ক্রিয়া। এভাবে আমরা সকর্মক ক্রিয়া সম্পর্কে বুঝতে পারছি। আমরা আশা করি যারা ভুল উত্তর দিয়েছিলেন তারা সঠিক করে নিবে নিজেদের উত্তরটাকে। জোবায়ের হোসেন, ফয়সাল ইমন, আবিদুজ্জামান,
আবিদ হোসেন অনেকে আমাদেরকে বলছে, শেখ ফরিদ অনেকে আমাদেরকে বলছে যে বই এখন হচ্ছে কর্মপদ। সবাইকে অনেক ধন্যবাদ। সুতরাং বুঝতে পারছো কিভাবে কর্মপদ বের করতে হয়। এখন তাহলে আমরা বোঝার চেষ্টা করি যে আরেকটি বাক্য, মেয়েটি হাসে, এই বাক্যে আমরা কর্মপদ কোনটিকে পাবো? মেয়েটি হাসে, এই বাক্যে কর্মপদ কোনটি? আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে মেয়েটি হাসে, এটা যদি আমাদের বাক্য হয় তাহলে এই বাক্যে কর্মপদ কোনটা? আমরা তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। আমরা দেখি অনেকেই আমাদেরকে বিভিন্ন ধরনের উত্তর দেওয়ার চেষ্টা করছো। আমরা দেখি আমাদেরকে এর মধ্যে একটা উত্তর এসেছে মেয়েটি, এটি হচ্ছে কর্মপদ। আচ্ছা দেখি, ফাতেমাতুজ জোহরা এটি সে বলছে হাসে। আচ্ছা মেয়ে বলছে অনেকে, মেয়েটি বলছে, হাসে অনেকে বলছে। আমরা দেখার চেষ্টা করছি। এর মধ্যে একটা ব্যতিক্রমধর্মী উত্তর এসেছে রিকিকা, সে বলছে কর্মপদ নেই। আচ্ছা সোহাগ বলছে কিছুই না, নাহিন বলছে মেয়েটি। আচ্ছা এখন আমরা দেখি তাহলে সঠিক উত্তরটা কি। খেয়াল করে দেখো, এখানে আমরা আগেই বলেছি যে হাসে হচ্ছে এমন একটা কাজ করাকে বোঝাচ্ছে যেটি আমাদের একটা পদকে নির্দেশ করে। আমরা জানি যে এটা ক্রিয়াপদ। আমরা এর মধ্যে ক্রিয়াপদ এবং কর্মপদের মধ্যে পার্থক্য কিন্তু বের করার চেষ্টা করেছি। এর মধ্যে মেয়েটি, এটি কি কর্মপদ হতে পারে? খেয়াল করে দেখো, একটু মনে করার চেষ্টা করো। পদ প্রকরণ অধ্যায়টি যারা পড়েছো অথবা আমাদের একটু আগের ক্লাসটি যারা পড়েছো তারা সবাই জানো যে মেয়েটি, এইটি হচ্ছে একটা বিশেষ্য পদ। এইখানে এটি কর্মপদের মতো আচরণ করেনি। তাহলে আমরা দেখি কর্মপদ এখানে কোনটা? এটা যদি বিশেষ্য হয়, এটা যদি ক্রিয়া হয় তাহলে কর্মপদ কোথায়? কর্মপদ নেই। যারা উত্তর করেছিলে, রিকিকা বলেছিলে, আরো অনেকে বলেছিলে, সজীব আলী বলেছো, জিয়াল হেলাল বলেছো, রাব্বি রিও বলেছো, এরকম অনেকেই আমাদেরকে বলেছো যে আমরা এখানে কোনো কর্মপদ দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ কি, এটা দিয়ে কোনো প্রশ্ন করা যাচ্ছে না। মেয়েটি কি হাসে, কোনো উত্তর নেই। যখন এই উত্তরটা তুমি পাচ্ছ না তখনই তোমার বুঝে নিতে হবে যে এটি আসলে এমন একটা ক্রিয়া যেখানে কোনো কর্মপদ নেই। সুতরাং এটি একটা অকর্মক ক্রিয়া। এইভাবে আমরা সকর্মক এবং অকর্মকের পার্থক্যটা বুঝে নিতে হবে। কর্ম সহ ক্রিয়া এবং কর্মপদ ছাড়া ক্রিয়া। এখানে হাসে, এটি এমন একটা ক্রিয়া যে ক্রিয়াতে কোনো ধরনের কর্মের অস্তিত্ব নেই। সুতরাং আমরা বুঝে নিয়েছি, অনেকেই আমাদেরকে এর মধ্যে বুঝেছে যে কোনটি আসলে সকর্মক এবং কোনটি অকর্মক। এর মাধ্যমে আমরা তাহলে আরো একটা জিনিস যে বুঝে গেলাম যে কিভাবে এদেরকে আইডেন্টিফাই করতে হয়। তোমাকে ভর্তি পরীক্ষা বলো বা যে কোনো ধরনের এমসিকিউ প্রশ্নে অথবা কোনো বিস্তারিত প্রশ্ন যদি সকর্মক অকর্মক ক্রিয়া সম্পর্কে আলোচনা করতে বলা হয় তাহলে আশা করি এখন থেকে আর কোনো ভুল হবে না। আমরা এর মধ্যে আমাদের ক্রিয়ার একটা অংশ আলোচনা শেষ করেছি। তবে তোমাদেরকে যেটি জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে আমাদের ক্রিয়ার পরবর্তী আরো বেশ কিছু অংশ বাকি রয়েছে। আমরা ক্রিয়ার এই পরবর্তী অংশ আলোচনা শুরু করার আগে তোমাদেরকে বলে দিতে চাই যে আজকে এই ক্লাসটি হওয়ার ব্যাপারে নিজেদের বন্ধুকে জানাতে ভুলো না। কমেন্ট সেকশনে ট্যাগ করে জানিয়ে দাও নিজের বন্ধুকে, এবং এর পাশাপাশি নিজের প্রোফাইল থেকে ট্যাগ করে নিজের বন্ধুকে জানিয়ে দিতে পারো, শেয়ার করে দিতে পারো আজকের এই ক্লাসটি, যাতে আরো বেশি মানুষ ক্রিয়াপদের এই বিস্তারিত আলোচনা, যেগুলো খুঁটিনাটি আমরা ভুল করে থাকি, সেগুলো নিয়ে এই আলোচনাটি তারা মিস করবে না। আচ্ছা, এখন আমরা তাহলে আরো একটা বিষয় তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আমরা কর্ম সম্পর্কে এর মধ্যে জেনেছি, তাহলে আমরা এর মধ্যে আরো একটা বিষয় দেখার চেষ্টা করি যে কর্মপদ দিয়ে আর কোনো ক্রিয়া আমাদের আছে কিনা। আমরা খেয়াল করে দেখি, আমরা বিভিন্ন ভাবে আমাদের ক্রিয়াপদকে ভাগ করে থাকি। এর মধ্যে একটা প্রকারভেদ হচ্ছে সমধাতুজ কর্ম। আমরা বোর্ডে লিখে জানানোর চেষ্টা করি। আমাদের একটা প্রকারভেদ হচ্ছে সমধাতুজ কর্ম। এখানে খেয়াল করে দেখো, যদি শব্দটাকে আমরা ভাঙি তাহলে আমরা পাই সম
যোগ ধাতু। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে এই যে ধাতু বলতে আসলে কি বোঝায়। আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও যে ধাতু বলতে আসলে আমরা কি বুঝি। আমরা দেখি ধাতু বলতে আমরা আসলে কি বুঝি, এটা তোমাদের কাছ থেকে আমরা জানতে চাই। চমৎকার একটা উদাহরণ যেমন সোহেল আমাদেরকে দিয়েছে, বাবা আমাকে কলম দিয়েছেন। এখানে কলম হচ্ছে কর্মপদ। হ্যাঁ, আমরা এই উদাহরণটা নিচ্ছি। আমরা দেখি যে তোমরা ধাতু বলতে আসলে কি বোঝায় এটা বলতে পারো কিনা। আমরা এর মধ্যে তোমাদেরকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ, রিকিকা আমাদেরকে উত্তর করেছে যে ক্রিয়ার মূলকে আমরা ধাতু বলি। ফাতেমাতুজ জোহরা সে আমাদেরকে বলেছে ক্রিয়ার মূল হ্যাঁ শব্দমূল। দোলন বলেছে শব্দমূল না, আমরা ক্রিয়ার মূলকে সাধারণত শুধুমাত্র ক্রিয়াপদের মূলকে ধাতু বলে থাকি। এটা মনে রাখা খুব জরুরি। কিভাবে এটা হতে পারে, যেমন চলা এটা একটা ক্রিয়াপদ। আমাকে তোমরা কি এটি বলতে পারো যে চলা এই শব্দটির ধাতু বা ক্রিয়ামূল আসলে কোনটি? আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে চলা এই যে ক্রিয়াপদটা, এই ক্রিয়াপদের আমরা কিভাবে ক্রিয়ামূল বা ধাতু বের করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে সজীব আলী, তোফায়েল হোসেন, জোবায়ের হোসেন জয়, ইসরাত জাহান, জিয়াল হেলাল এরকম অনেকে আমাদেরকে জানিয়েছে যে ক্রিয়ার মূলকে আমরা ধাতু বলি। মাহিরা এনা সে আমাদেরকে বলেছে এবং সিমম্যান অনেকেই আমাদেরকে বলছে যে চল এটি হচ্ছে আমাদের ধাতু। তাহলে এটাকে বিশ্লেষণ করলে আমরা পাবো চল যোগ আ। এইভাবে আমরা একটা ক্রিয়াপদকে ভেঙে ফেলতে পারি, যেটার একটা অংশ হচ্ছে ধাতু এবং আরেকটা অংশ হচ্ছে আমরা প্রত্যয় হিসেবে চিন্তা করি। এই ধাতু এবং প্রত্যয় মিলে একটা ক্রিয়াপদ গঠিত হয়। আমরা সমধাতুজ কর্ম যখন করতে যাব তখন আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে ধাতুর মানে কি। ধাতু এমন একটা ক্রিয়ামূলকে বোঝানো হয় যেটি থেকে নতুন একটা শব্দ তৈরি হতে পারে। আমরা যদি একটা উদাহরণ দেখি, যেমন খুব এক ঘুম ঘুমিয়েছি। এমন একটা বাক্যে আমাদের দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে ঘুম আর একটা ঘুমিয়েছি। এই জায়গায় ঘুমিয়েছি হচ্ছে ক্রিয়াপদ। এখন যদি বাক্যটাকে কি এই প্রশ্নটি করি তাহলে আমরা যে উত্তরটা পাবো সেটি হচ্ছে ঘুম, যেটাকে আমরা বলছি কর্ম। খেয়াল করো একটা বিষয় হচ্ছে এই ক্রিয়াপদ এবং এই কর্ম এটি দুটি কিন্তু ঘুম নামের এই ধাতু থেকে উৎপত্তি হয়েছে। অর্থাৎ ঘুম ধাতু থেকে আমরা কর্মপদ পেয়েছি, ক্রিয়াপদ পেয়েছি। যদি এরকম ভাবে আমরা একই ধাতু থেকে এরকম কোন একটা কর্ম এবং কোন একটা ক্রিয়াকে একই সঙ্গে এক বাক্যে দেখতে পাই তাহলে কর্মটাকে বলবো সমধাতুজ কর্ম এবং ক্রিয়াটাকে বলবো সমধাতুজ কর্মের ক্রিয়া। আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই চলা এই ক্রিয়াপদটির একদম প্রপার বিশ্লেষণ করেছো। আমরা এর মধ্যে দেখি যে সিনম্যান বলছে ঘুম, এখানে হচ্ছে ঘুম ধাতু ছিল, একদম সঠিক। শেখ ফরিদ আমাদেরকে বলেছে। এরকম ভাবে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, হ্যাঁ আমরা অনেককেই দেখতে পাচ্ছি যে যারা সমধাতুজ কর্মের ব্যাপারটা আসলে বুঝে গিয়েছে। তাহলে আমরা একটা ছোট্ট স্লাইড দিয়ে আরেকবার পুরো বিষয়টা একটু হাইলাইট করার চেষ্টা করি। সমধাতুজ কর্ম আমাদের সংজ্ঞাটি বলছে যে বাক্যের ক্রিয়া এবং কর্মপদ যদি একই ধাতু থেকে গঠিত হয় তাহলে আমরা বুঝবো যে সেখানে সমধাতুজ কর্মের অস্তিত্ব রয়েছে। যেমন একটা বাক্য আমাদের এখানে রয়েছে যে আর কত খেলা খেলবে, এখানে সমধাতুজ কর্ম কোনটি? আমরা এর মধ্যে একটা উদাহরণ তোমাদেরকে দিয়ে দিয়েছি। তাহলে এখন তোমরা আমাদেরকে জানাও যে এই বাক্যে আর কত খেলা খেলবে এরকম যদি একটা বাক্য থাকে, এখানে সমধাতুজ কর্ম কোনটি এবং সমধাতুজ কর্মের ক্রিয়া কোনটি?
দুটোকে আলাদা আলাদা ভাবে বলতে হবে, নিখুঁত ভাবে বলতে হবে। আমরা আকিবের কাছ থেকে এর মধ্যে আমাদের এই সংজ্ঞাটার কমেন্ট দেখতে পাচ্ছি যে ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ওই কর্মপদকে আমরা সমধাতুজ কর্মপদ বলি। চমৎকার। আমাকে তাহলে এখন এই উদাহরণটির ক্ষেত্রে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দাও যে কোনটা সমধাতুজ কর্ম এবং কোনটা সমধাতুজ কর্মের ক্রিয়া। আপন সরকার আমাদেরকে প্রশ্ন করেছে কর্মপদ আর ক্রিয়াপদের পার্থক্য কি, যেটি নিয়ে আমরা এর মধ্যে আলোচনা করেছি। আশা করি অন্য কেউ কমেন্টে তার প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। আমরা বলেছি যে ক্রিয়াপদ হচ্ছে তুমি যেটি দিয়ে কর্ম যে কাজটি করছো সেটি, অর্থাৎ সেই শব্দটিকে ক্রিয়াপদ বলে, এবং যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করছো তাকে বলা হয় কর্মপদ। এখন আমরা দেখছি যে সাজ্জাদ হোসেন সবুজ সে বলেছে খেলা হচ্ছে কর্ম, খেলবে এটি হচ্ছে ক্রিয়া। আচ্ছা, এটি একদম সে নিখুঁত ভাবে বলেছে। শাইলা শারমি নাহিনও বলেছে কর্ম হচ্ছে খেলা, ক্রিয়া হচ্ছে খেলবে। একইভাবে খেলা খেলবের কথা অনেকেই বলছে। খেল হচ্ছে কর্ম, আচ্ছা খেলা হচ্ছে কর্ম, খেলবে হচ্ছে সমধাতুজ, এটি বুঝতে হবে আমরা। আর খেল এটি যদি আমাদের বুঝতে হয়, আমরা দেখি যে খেল এই অংশটুকু হচ্ছে আমাদের যে মূল ধাতু সেটি, এটির মধ্যে কনফিউজ করা যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে খেল হচ্ছে ধাতু, এই ধাতুর থেকে উৎপন্ন ক্রিয়াপদ আছে একটা, আরেকটা হচ্ছে কর্মপদ। আমরা একটা পেয়েছি ক্রিয়াপদ, আরেকটা হচ্ছে কর্মপদ। আমরা ক্রিয়াপদটা দেখতে পাচ্ছি খেলবে এবং খেলা হচ্ছে কর্ম। সুতরাং সমধাতুজ কর্ম এবং সমধাতুজ কর্মের ক্রিয়া এটি সম্পর্কে আশা করি তোমাদের বেশিরভাগই পরিষ্কার আইডিয়া হয়ে গিয়েছে। এখন আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আরেকটা উল্লেখযোগ্য বিষয় যেটা পরীক্ষায় প্রায়শই এসে থাকে। আমরা একটা বাক্য তোমাদেরকে দেখাচ্ছি, যে বাক্যটির মাধ্যমে আমরা তোমাদেরকে বলবো কিভাবে নতুন আরেক ধরনের ক্রিয়াপদকে আমরা ব্যাখ্যা করতে পারি। সেটির নাম হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। আমরা দ্বিকর্মক ক্রিয়ার বিস্তারিত যদি জানতে চাই তাহলে আমরা একটা বাক্য দিয়ে সেটি বিশ্লেষণ করার চেষ্টা করি। বাক্য দিয়ে কিভাবে বিশ্লেষণ করা যেতে পারে, যেমন একটা বাক্য খেয়াল করি, বাবা আমাকে একটি কলম দিয়েছে। এখানে খেয়াল করো আমাদের এই বাক্যটিতে কোনটি কর্মপদ বলে তোমার মনে হয়। এর মধ্যে আমরা দেখি যে কিভাবে আমরা পুরো ব্যাখ্যাটা তোমাদেরকে দিতে পারি, যে দ্বিকর্মক ক্রিয়ার ব্যাখ্যাটা আসলে কি। আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি যে আয়মান সাদিক ভাই আমাদের ক্লাসে যোগ দিয়েছে। আয়মান সাদিক ভাইকেও আমরা ওয়েলকাম করছি সবাই। আমরা দেখি যে দুটি কর্ম থাকলে, আরিফ হোসেন বলছে যে দুটি কর্ম থাকলে সেক্ষেত্রে দ্বিকর্মক ক্রিয়া হবে। মুস্তাফিজুর রহমান সাগর সে বলছে দুটি কর্মের কথা। আমরা দেখছি কলম, এটি আমাদেরকে একজন বলছে যে কলম এটি হচ্ছে আমাদের কর্মপদ। আচ্ছা, তোমার উত্তরটা দেখলাম। রাব্বি রায় সে আবার বলছে যে আমাকে, এটি নাকি একটা কর্মপদ। মুস্তাফিজুর রহমান সাগরও বলছে, মোশাররফ হোসেনও বলছে যে আমাকে একটি কলম। আচ্ছা, আমাকেও একটা কর্মপদ, একটি কলম একটি কর্মপদ। আচ্ছা, দেখি ব্যাপারটা কেমন। আমরা দেখছি এখানে এটিকেও অনেকে কর্ম বলছেন। কেন? একটা বাক্যকে তুমি যেভাবে কি প্রশ্নটা করতে পারো, একইভাবে কাকে এই প্রশ্নটাও করতে পারো, এবং দুটো প্রশ্নের উত্তরই তুমি যদি কোনো একটা উত্তর পাও বুঝতে হবে যে এক একটা করে উত্তর পাও, তাহলে বুঝতে হবে যে বাক্যে দুই ধরনের কর্ম রয়েছে। খেয়াল করে দেখো, কি যদি আমরা প্রশ্ন করি বাবা আমাকে একটি কলম দিয়েছেন, কি দিয়েছেন? কলম দিয়েছেন। সুতরাং এটি হচ্ছে কর্মপদ। আবার যদি জিজ্ঞাসা করি কাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, সুতরাং বাবা আমাকে একটি কলম দিয়েছেন। এখানেও একটা উত্তর পাচ্ছি, সুতরাং আরেকটা কর্ম আমরা পেয়ে গেলাম। সুতরাং আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি দিয়েছে, কলম দিয়েছে, সেটা অনেকেই ধরতে পেরেছে। আবার আমাকে, এটাও যে একটা কর্মপদ, এটাও আবার অনেকে ধরে ফেলেছো। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এই জায়গায় তাহলে
দুই ভাবে দেখতে পাচ্ছি যে কলম হচ্ছে একটা বস্তুবাচক কর্ম, আবার আমি কিন্তু কোনো বস্তু নই, আমি একটা প্রাণী। হ্যাঁ, তাহলে প্রাণীবাচক যদি হয় এবং বস্তুবাচক যদি হয় তাহলে দুইটার আলাদা আলাদা পার্থক্য থাকবে। আমরা যদি বস্তুবাচক কর্ম এরকম দ্বিকর্ম ক্রিয়ার ক্ষেত্রে দেখতে পাই, অর্থাৎ এইটা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া বিশিষ্ট একটা ক্রিয়া। হ্যাঁ, আমরা বুঝতে পারছি যে আমাকে এবং কলম দুইটাই এই দিয়েছেন এর মধ্যে অন্তর্ভুক্ত, দিয়েছেন ক্রিয়াকে সহযোগিতা করছে। সুতরাং এটি হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া, মনে রাখতে হবে এটাই হচ্ছে মূলত দ্বিকর্মক ক্রিয়া। আর দ্বিকর্মক ক্রিয়ার কর্ম দুটা কোনটা? একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা। এবং এখানে আমরা বুঝবো যে এই যখন আমরা বস্তুবাচক বুঝবো তখন সেটাকে বলা হয় মুখ্য কর্ম, এবং যদি আমরা প্রাণীবাচক বলি তাহলে সেটা হবে গৌণ কর্ম। এইভাবে আমরা যখন দ্বিকর্ম ক্রিয়া দেখব, একটাকে আমরা মুখ্য কর্ম বলবো, আরেকটাকে বলবো গৌণ কর্ম। সুতরাং প্রাণীবাচক যেটি হবে সেটিকে সবসময় আমরা গৌণ কর্ম বলে অভিহিত করব। আবার যদি আমরা শুধু কলমের কথা বলি বস্তুবাচক, তখন সেটিকে আমরা মুখ্য কর্ম বলে অভিহিত করব। আমরা আশা করি অনেকেই বুঝে গেছে। আমরা দেখছি বাবা আমাকে একটি কলম দিয়েছেন, এই বাক্যের ক্ষেত্রে আমরা কিভাবে বিশ্লেষণ করি, এই ক্ষেত্রে উত্তর দিয়েছে আবিদ। আমরা দেখছি আপন সরকার, সে আমাদেরকে উত্তর দিয়েছে মোস্তাফিজুর রহমান সাগর, সাজ্জাদ হোসেন সবুজ, আরো অনেকেই আমাদেরকে উত্তর করেছে। সাগর আমাদেরকে উত্তর করেছে, সাব্বির আহমেদ সে আমাদেরকে উত্তর করেছে। চমৎকার। আমরা কর্মপদ বলতে কি বোঝায় সেটি যেমন জেনে গিয়েছি, কর্মপদ দুই ভাবে ভাগ করা যায় সেটিও জেনে গিয়েছি, কর্মপদ একই বাক্যে দুটো থাকতে পারে সেটিও জেনে গিয়েছি। তাহলে আমাদের বাকিটা থাকে কি? ক্রিয়ার আরো কিছু প্রকারভেদ রয়েছে, যেই প্রকারভেদগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা আশা করি এই পর্যন্ত যা যা হয়েছে তোমরা বুঝে গিয়েছো। আমাদের ক্লাসের আর অল্প কিছু সময় বাকি আছে, তবে অবশ্যই সেখানে নতুন কিছু টপিক পড়ানো হবে। এই কারণে জানিয়ে দিচ্ছি যে আজকের এই বাকি ক্লাসের অংশটিতেও যাতে তোমার বন্ধু অংশগ্রহণ করতে পারে, কমেন্টের মাধ্যমে তাকে জানিয়ে দাও, কমেন্টে ট্যাগ করে জানিয়ে দাও আজকের এই ক্লাসটি হওয়ার কথা, অথবা নিজের প্রোফাইল থেকে শেয়ার করে জানিয়ে দাও আজকের এই ক্লাসটি হচ্ছে। তাহলে আরো বেশি সংখ্যক প্রশ্ন আমরা পাবো, আরো কিছু কনফিউশন অ্যারাইজ করতে পারে, যেটা তোমার মনেও ছিল, সেই কনফিউশন আমরা কমানোর জন্য আজকের এই ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এর মধ্যে আমরা মুখ্য কর্ম এবং গৌণ কর্ম সম্পর্কে জেনে গিয়েছি। আমরা প্রযোজক ক্রিয়া নামে আরেক ধরনের ক্রিয়া সম্পর্কে এখন জানার চেষ্টা করব, যেটির মাধ্যমে ক্রিয়ার আরেকটা নতুন ভাগ সম্পর্কে আমাদের আইডিয়া হবে। আমরা খেয়াল করার চেষ্টা করি যে নতুন কোন ধরনের কর্ম নিয়ে ক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছি আমাদের আজকের ক্লাসে। প্রযোজক ক্রিয়া। শুরুতেই আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি। এই উদাহরণে আমরা দেখাচ্ছি যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এখানে একটা জিনিস আমরা যেটি বুঝতে পারছি সেটি হচ্ছে যে এখানে আমরা একটা ক্রিয়া পাচ্ছি, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, এখানে দেখাচ্ছেন হচ্ছে ক্রিয়া। কিন্তু এটা কেন প্রযোজক ক্রিয়া? আমাকে কেউ কি বলতে পারো যে প্রযোজক ক্রিয়া এটা কেন হলো? আমরা দেখি হৃদয় সরকার সে সুন্দর করে ব্যাখ্যা করেছে। হ্যাঁ, সে আমাদের একটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে দেখালো যে কিভাবে মুখ্য কর্ম এবং গৌণ কর্ম আমরা আইডেন্টিফাই করতে পারি। তোমাকে অনেক ধন্যবাদ। আমরা এর মধ্যে দেখার চেষ্টা করি যে প্রযোজক ক্রিয়া কিভাবে আমরা বের করতে পারি। প্রযোজক, হ্যাঁ, চমৎকার একটা ব্যাখ্যা সবুজ আমাদেরকে দিয়েছে। প্রযোজক এই কথাটাকে আমরা একটা ভাগে ভাগ করতে পারি। প্রযোজক কথাটার মানে হচ্ছে যে কাউকে প্রযোজনা করে, অর্থাৎ যে কাউকে প্রযোজনা করে, অর্থাৎ নিজে কাজটি সরাসরি না করে কাউকে দিয়ে যদি কাজটি সে করায়, তাহলে আমরা বুঝবো সেখানে প্রযোজক রয়েছেন একজন, যিনি কাজটি করাচ্ছেন। সুতরাং এই জায়গায় আমরা দেখি যে আর কিভাবে জিনিসটিকে ব্যাখ্যা করা যেতে পারে।
এর মধ্যে আমি মোহাম্মদ আব্দুল্লাহ আমাদের কাছে যোগ দিয়েছে। আমরা দেখছি সে আমাকে কাদায়, এখানেও একটা প্রযোজক রয়েছে। শাহরিয়া শাকিল আমাদেরকে বলছে নিজে না করে অন্যকে দিয়ে যদি কাজ করানো হয় তাহলে সেখানে প্রযোজক পাওয়া যায়। শাইলা শামসাদ আমাদেরকে বলেছে, তোমাকে অনেক ধন্যবাদ। সুতরাং আমরা এখানে বুঝতে পারছি মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, শিশুটি চাঁদ দেখছে কিন্তু মা সেটিকে দেখিয়ে দিচ্ছেন। অর্থাৎ মা ধরো একটা শিশুকে জানালার সামনে নিয়ে হয়তো চাঁদের দিকে পয়েন্ট আউট করে বলছেন যে ওই যে দেখো চাঁদ। এভাবে যখন শিশুকে চাঁদ মা দেখাচ্ছেন তখন মা হন একজন প্রযোজক। আবার যে এই প্রযোজিত হয় অর্থাৎ যাকে দিয়ে কাজটি করানো হয় তাকে বলা হয় প্রযোজ্য। এবং দুটোর সঙ্গে কর্তা লাগাতে ভুলো না, এখানে সে হচ্ছে প্রযোজক কর্তা আর এ হচ্ছে প্রযোজ্য কর্তা, শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। তাহলে যেখানে প্রযোজকের অস্তিত্ব রয়েছে যে ক্রিয়ার সাথে তাকে আমরা বলে থাকি প্রযোজক ক্রিয়া। এভাবে আমরা বুঝতে পারছি যে প্রযোজক ক্রিয়া বলতে আসলে কি বোঝানো হয়। প্রযোজক যেখানে থাকবেন সেখানেই প্রযোজক ক্রিয়া থাকবে। এখন আমাকে আরো একটি উদাহরণের মাধ্যমে দেখাও তো, বা নিজেরা কমেন্টের মাধ্যমে আমাকে দেখাও যে আর কিভাবে আমরা প্রযোজক ক্রিয়ার উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। এর মধ্যে আমাদেরকে বলে দিয়েছে আবি যে প্রযোজক হচ্ছে এখানে মা। তোফায়েল খান বলেছে মা হচ্ছে প্রযোজক। চমৎকার। আমরা যে ক্রিয়া প্রযোজনা করে তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। আমরা এভাবেও ব্যাপারটা ব্যাখ্যা করতে পারি। চমৎকার। আমরা এখন আরো কিছু উদাহরণ তোমাদের কাছ থেকে দেখতে চাই যে আর কোন কোন উদাহরণ এখানে আমাদের জন্য প্রযোজ্য হতে পারে। আমরা দেখি যে কিভাবে আর কয়েকটা উদাহরণ আমরা এখানে তুলে ধরতে পারি। দেখি আমরা আর কেউ কি কোনো উদাহরণ আমাদেরকে দিতে পারে কিনা। শাহরিয়ার রিয়াদ একটা সঠিক উত্তর দিয়েছে, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। আমরা এভাবে যখন পরিচালনা করি তখন ব্যাপারটা খেয়াল করো যে পড়াচ্ছে এই অংশটুকু এখানে একটা প্রযোজক ক্রিয়া। কেন? কারণ শিক্ষক ছাত্রদেরকে দিয়ে কাজটি করাচ্ছেন, শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছেন, শিক্ষক এখানে প্রযোজক এবং ছাত্রদের এটি হচ্ছে প্রযোজ্য। সাপুরে সাপ খেলায় হৃদয় সরকার একটা চমৎকার আমাদেরকে উদাহরণ দিয়েছে যে সাপুরে সাপ খেলায় সাপকে সাপুরে খেলাচ্ছে। সুতরাং এখানে সাপুরে হচ্ছে একটা প্রযোজক, আবার সাপ হচ্ছে প্রযোজ্য কর্তা। আরো হচ্ছে রিপা শিমুকে পড়ায়। সূচনা জান্নাত নূর যেমন বলেছে ভাইয়া আমাদেরকে ক্লাস করাচ্ছে। হ্যাঁ, এটাও একটা চমৎকার উদাহরণ। এখানে আমি একজন প্রযোজক এবং একইভাবে তোমরাও হচ্ছে প্রযোজ্য। সুতরাং এইখানেও একটা প্রযোজক ক্রিয়ার অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এইভাবে মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন একটা চমৎকার উদাহরণ হতে পারে। চালক গাড়ি চালাচ্ছেন, এটা এইভাবে পুরোপুরি হয়তো হতে পারে না। চালক কে দিয়ে আমরা সরাসরি এরকম প্রযোজক এবং প্রযোজ্যের সম্পর্ক পেতে পারি না। সুতরাং এইভাবে আমরা যেটি বুঝতে পারি সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া মানে হচ্ছে যে যেখানে আমরা প্রযোজক এবং প্রযোজ্যের অস্তিত্ব পাবো তাকেই আমরা বলবো প্রযোজক ক্রিয়া। এখন আমরা আরো যেটি দেখার চেষ্টা করব সেটি হচ্ছে যৌগিক ক্রিয়া বলতে আসলে কি বোঝানো হয়। আমরা নতুন আরেক ধরনের ক্রিয়ার কথা জানবো, সেটি হচ্ছে যৌগিক ক্রিয়া। আমরা দেখি আর কোনো প্রশ্ন আছে কিনা। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, চমৎকার একটা উদাহরণ দিয়েছে খায়রুল ইসলাম, চমৎকার। আচ্ছা, জুবাইর হোসেন জয় আরেকবার আমাকে প্রশ্ন করেছে আমার নাম কি। আমার নাম হচ্ছে নাহিয়ান বিন খালেদ, আমি তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর। এখানে আমরা এখন নতুন যেই ক্রিয়ার নাম পড়তে যাচ্ছি সেটি হচ্ছে যৌগিক ক্রিয়া। খেয়াল করে দেখো যে যৌগিক ক্রিয়া বলতে আসলে কি বোঝানো হয়। একটা সমাপিকা এবং আরেকটা অসমাপিকা ক্রিয়া, এই দুটো ক্রিয়া যদি আমরা একসাথে করি তাহলে আমরা যে ক্রিয়াপদটা পাবো সেটাকে আমরা বলি যৌগিক ক্রিয়া। তাহলে যৌগিক ক্রিয়াটাকে কিভাবে পেতে পারি? যেমন একটা উদাহরণ হচ্ছে ঘটনাটা শুনে রাখো। এভাবে আমরা একটা বাক্য পেয়ে গেলাম যেখানে আমাদের একটা সমাপিকা ক্রিয়া রয়েছে আরেকটা অসমাপিকা ক্রিয়া রয়েছে।
আমাকে এটি বলো যে এখানে সমাপিকা ক্রিয়া কোনটা আর অসমাপিকা ক্রিয়া কোনটা। আমরা দেখতে পাচ্ছি যে শুনে রাখো এই দুইটা ক্রিয়া এখানে রয়েছে, কোনটা সমাপিকা ক্রিয়া এবং কোনটা অসমাপিকা ক্রিয়া আমাকে এটি বোঝানো, একটু বুঝিয়ে দাও তোমরা। এর মধ্যে আমাকে আরেকজন প্রশ্ন করেছে আকাশ, সে আমাদেরকে বলছে যে আমি কই পড়াশোনা করি, আমি জানিয়ে দিই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়ছি। একই প্রশ্ন নিকিতা ফারহানাও করেছে। আমরা দেখি যখন যৌগিক ক্রিয়া গঠন করছি আমরা, এই যৌগিক ক্রিয়া কিভাবে আমরা গঠন করছি, সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার মাধ্যমে। এখন আমাদেরকে ফাতেমাতুল জোহরা জানিয়েছে যে শুনে হচ্ছে অসমাপিকা, রাখো হচ্ছে সমাপিকা ক্রিয়া। চমৎকার। আমরা সূচনা জান্নাত নূর, সে আমাদেরকে বলছে রাখো সমাপিকা, শুনে অসমাপিকা। চমৎকার, আমরা তোমাদের উত্তর এর মধ্যে তাহলে নিয়ে নিই। সমাপিকা ক্রিয়া হচ্ছে শুনে এবং রাখো হচ্ছে, দুঃখিত, অসমাপিকা হচ্ছে শুনে, রাখো হচ্ছে সমাপিকা ক্রিয়া। এভাবে আমরা একটা যৌগিক ক্রিয়া পেয়ে গেলাম। শুনে রাখা এই দুটো মিলে একটা ক্রিয়া গঠন করলো, কিন্তু সেখানে একটা সমাপিকা ক্রিয়ার অস্তিত্ব রয়েছে এবং একটা অসমাপিকা ক্রিয়ার অস্তিত্ব রয়েছে। এক একজন এক এক উত্তর দিয়েছো, তাদের জন্য আমরা পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আমরা শুনে রাখো এটিকে ব্যাখ্যা করে পুরো বিষয়টা আলোচনা করতে পারি। আমরা এখন আরেক ধরনের ক্রিয়াতে প্রবেশ করব, তবে তার আগে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা সেটি একটু দেখে নেই। এখন যেতে পারো, এটি আরেকটি উত্তর দিয়েছে সোহেল রাজ, সে আমাদেরকে বলেছে এটি আরেকটি উদাহরণ। চমৎকার। এখানে যেতে এটি হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া এবং পারো এটি হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। চমৎকার, এই উদাহরণটির জন্য ধন্যবাদ। আমরা এইভাবে যৌগিক ক্রিয়া সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়ার চেষ্টা করলাম। আমরা এখন দেখব মিশ্র ক্রিয়া, এটি বলতে আসলে কি বোঝানো হয়। আমাকে তোমরা কেউ কি বলতে পারো এর মধ্যে মিশ্র ক্রিয়া, তোমরা কেউ কি কোথাও পড়েছো যে মিশ্র ক্রিয়া বলতে আসলে কি বোঝানো হয়? আমরা দেখি শাহরিয়ার শাকিল আমাদেরকে এর মধ্যে বলেছে, সে হয়তো তার হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে। আমরা আরেকবার বলি যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া এটি তোমার আইডেন্টিফাই করতে হবে এবং এই আইডেন্টিফাই করে তোমার বুঝে নিতে হবে যে কোনটি ওই বাক্যে যৌগিক ক্রিয়া। ঘটনাটি শুনে রাখো এটি যখন আমরা বলছি তখন সেখানে দুটি ক্রিয়া আমরা বুঝতে পারছি, একটি শুনে একটি রাখো, এবং সেখানে একটা সমাপিকা ক্রিয়া রয়েছে এবং আরেকটা অসমাপিকা ক্রিয়া রয়েছে। সমাপিকা হয়েছে রাখো কারণ এটি বাক্যের সমাপ্তিতে আছে এবং অসমাপিকা এটি আছে বাক্যের মধ্যে, এবং ঘটনাটি শুনে এটি যদি বলা হয় তাহলে আমরা বাক্যটি সম্পূর্ণ করতে পারি না, কাজে এটি একটি অসমাপিকা ক্রিয়া। এখন আমরা মিশ্র ক্রিয়া সম্পর্কে জানার চেষ্টা করি। মিশ্র ক্রিয়া এটি বলতে আসলে কি বোঝানো হয়? খেয়াল করে দেখো, আমরা মিশ্র ক্রিয়া বলতে বুঝি যখন বিশেষ্য, বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সাথে কর, দে, পা, খা, যা, ছাড় প্রভৃতি ধাতু যোগ হয়। আচ্ছা, আমরা দেখি কোনোভাবে তোমরা কি এটা আইডেন্টিফাই করতে পারো কিনা। শাহরিয়া শাকিল যেমন আমাদেরকে বলেছে যে ভাব বিশেষ্য, ভাব বিশেষ্য প্লাস ক্রিয়া, সে আমাদেরকে এটি বলার চেষ্টা করেছে। চমৎকার, এটিও একটা চমৎকার ব্যাখ্যা হতে পারে। এর মধ্যে লিজা চৌধুরী চট্টগ্রাম থেকে আমাদের ক্লাসে যোগ দিয়েছেন। আমরা দেখি যে মিশ্র ক্রিয়া তাহলে বলতে কি বোঝানো হয়? বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের সঙ্গে যদি কর, দে, পা, খা, ছাড় ইত্যাদি যোগ হয়। যেমন একটা হতে পারে তাজমহল দর্শন করলাম। এখানে দর্শন আমরা এমন একটা শব্দ যেটা বিশেষ্যের ক্ষেত্রে আমরা পড়েছিলাম, বিশেষ্যের প্রকারভেদে আমরা পড়েছিলাম। এই বিশেষ্যের প্রকারভেদের সঙ্গে আমরা দেখলাম যে আরেকটা ক্রিয়াপদ রয়েছে করলাম। এটি যদি থাকে, আমরা বুঝতে পারছি যে এই যে ধাতুযুক্ত কর, এটির সঙ্গে
ক্রিয়াপদের প্রত্যয় যুক্ত হয়ে করলাম গঠিত হলো, তাহলে বিশেষ্যের সাথে এই যে বিশেষ্য এটির সাথে কর যুক্ত একটা ধাতুর মিলন আমরা দেখতে পেয়েছি। সুতরাং তাজমহল দর্শন করলাম এটি যদি আমরা বোঝাতে চাই, তাহলে এখানে আমরা দর্শন করা, এখানে একটা মিশ্র ক্রিয়ার অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি। মিশ্র ক্রিয়ার সংজ্ঞাটা আমরা এখানে লিখে দিয়েছি যে বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর, দে, পা, খা, যা, ছাড় ইত্যাদি ধাতু যোগ করা হলে তাহলে সেটিকে আমরা মিশ্র ক্রিয়া বলবো। আশা করি রাফি তুমি তোমার উত্তর পেয়ে গিয়েছো। যেমন এর মধ্যে শেখ ফরিদ এবং হোসেন সাকিব আমাদেরকে বলেছে যে মাথা ঝিমঝিম করছে, মাথা ঝিম ঝিম করছে। এরকম যদি হয়, খেয়াল করে দেখো যে এখানে একটা ধনাত্মক অব্যয় রয়েছে ঝিমঝিম, এর সঙ্গে কর যুক্ত একটা ধাতু এবং ক্রিয়া এখানে অস্তিত্ব দেখা যাচ্ছে। সুতরাং এই জায়গাটিতে আমরা একটা মিশ্র ক্রিয়া দেখতে পাচ্ছি। আমরা বুঝলাম যে কিভাবে মিশ্র ক্রিয়া আইডেন্টিফাই করতে হয়। তাহলে আমাকে বলো আমরা কিভাবে আরেকটি বাক্যের ক্ষেত্রে এটি আইডেন্টিফাই করতে পারি। যেমন তোমাকে দেখে বিশেষ খুশি হলাম। এই বাক্যটির ক্ষেত্রে কিভাবে আমরা মিশ্র ক্রিয়া খুঁজে বের করতে পারি। হৃদয় সরকার আমাদেরকে এই উদাহরণটি দিয়েছে যে তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম বা বিশেষ খুশি হলাম, এটিকে যদি আমরা বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝতে পারবো এখানে মিশ্র ক্রিয়া কোনটি। মিশ্র ক্রিয়া এখানে কোনটি আমরা এই জায়গায় কিভাবে এটি বুঝতে পারি। এই জায়গায় কোনটি মিশ্র ক্রিয়া সেটি আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাও। ধনাত্মক অব্যয়কে সেটি বোঝার জন্য আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসটার কথা তোমাদেরকে জানিয়ে দিতে চাই। আমরা তোমাদেরকে যেটি বলতে চাই সেটি হচ্ছে 10minuteschool.com এই ওয়েবসাইটটিতে গিয়ে তোমরা বাংলার সেকশন এবং তারপরে যদি লাইভে চলে যাও, আমাদের প্রিভিয়াস যে রেকর্ডেড লাইভগুলো রয়েছে সেই রেকর্ডেড লাইভগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছি ধনাত্মক অব্যয় বলতে আমরা কি বুঝি। এই জায়গায় আমরা বুঝতে পারছি যে খুশি হলাম, খুশি এখানে হচ্ছে একটা বিশেষণ। এই বিশেষণের সঙ্গে আমরা যদি যোগ করি এই হলাম ক্রিয়াটি, তখন আমরা একটা বিশেষ ক্রিয়া পাই, সেটির নাম হচ্ছে মিশ্র ক্রিয়া। এভাবে আমরা বুঝতে পারলাম যে মিশ্র ক্রিয়া ব্যাপারটিকেও কত সহজেই আমরা আলোচনা করতে পারি। ধনাত্মক অব্যয় হচ্ছে ঝমঝম, ঝিমঝিম, এই শব্দগুলোকে আমরা সাধারণত ধনাত্মক অব্যয় বলি। এই ধনাত্মক অব্যয়ের সঙ্গে যদি এই ধাতুর সহ ক্রিয়া যুক্ত হয় তাহলে আমরা বুঝতে পারি সেখানে আমরা একটা মিশ্র ক্রিয়া পেয়ে গিয়েছি। এইভাবেই আমরা মিশ্র ক্রিয়ার কনসেপ্টটি তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম। আমরা আশা করি মিশ্র ক্রিয়ার বিস্তারিত আলোচনা সহ আমরা দ্বিকর্মক, সকর্মক, অকর্মক ক্রিয়ার যে আলোচনাগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, এর পাশাপাশি ক্রিয়াপদের বিভিন্ন যে বৈশিষ্ট্য এবং প্রকারভেদের বিস্তারিত তোমাদের সামনে আলোচনা করেছি তা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। তারপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে 10 মিনিট স্কুল ওয়েবসাইটটিতে গিয়ে আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখতে পারো, এর পাশাপাশি আমাদের লাইভ ক্লাসগুলো দেখতে পারো। তাছাড়াও আমাদেরকে প্রশ্ন করতে পারো আমাদের 10 মিনিট স্কুল ফেসবুক পেজে মেসেজ করে। এর মাধ্যমে আমরা শেষ করছি আমাদের আজকের ক্লাস। আশা করি সবার জন্য বুঝতে সুবিধা হয়েছে আজকের ক্লাসটি। সবাইকে অনেক ধন্যবাদ।